গ্লেসিয়ার ভাঙলে আসলে কি ঘটে? এই মানুষগুলো তখনও হয়তো বুঝতে পারেননি তাদের দিকে ঠিক কি এগিয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে নেমে আসা পানি, কাদা, পাথর আর বরফের এক বিশাল স্রোত পুরো এলাকাটিকে গ্রাস করে ফেলে। নেপাল ও তিব্বতের সীমান্ত অঞ্চলে বুধবারের এই ভয়াবহ আকস্মিক বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দ্রুত এত বিপুল পানি এলো কোথা থেকে? প্রথমে ধারণা করা হয়েছিল এলাকায় একটি ভূমিকম্প হয়েছে, আর সেই ভূমিকম্প থেকেই হয়তো পাহাড় ধসে বন্যা সৃষ্টি হয়েছে। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে অন্য কথা। তাদের বিশ্লেষণ অনুযায়ী সেখানে আসলে কোনো ভূমিকম্প হয়নি। যেটিকে ভূমিকম্প মনে হয়েছিল সেটি ছিল বিশাল একটি গ্লেসিয়ার এবং পাথরের অংশ ধসে পড়ার কম্পন। অর্থাৎ ভূমিকম্প গ্লেসিয়ার ভাঙেনি, বরং গ্লেসিয়ার ভাঙার ঘটনাটি এত শক্তিশালী ছিল যে ভূমিকম্পর মতো সাইজমিক সিগন্যাল তৈরি হয়েছিল। কিন্তু গ্লেসিয়ার আবার এভাবে ভেঙে পড়ে কিভাবে? গ্লেসিয়ারকে আমরা অনেক সময় পাহাড়ের ওপর জমে থাকা বিশাল বরফের স্তূপ হিসাবে কল্পনা করি। আসলে গ্লেসিয়ার অনেকটা খুব ধীরে চলতে থাকা বরফের নদী। পাহাড়ের ঢাল বেয়ে এটি ধীরে ধীরে নিচের দিকে সরে। কোনো অংশ যদি অস্থিতিশীল হয়ে যায়, তাহলে হঠাৎ করেই বিশাল বরফের অংশ পাথর সহ পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যেতে পারে। প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় 0.2 বর্গ কিলোমিটার আয়তনের একটি বরফের অংশ প্রায় 5200 মিটার উচ্চতা থেকে ভেঙে পড়ে। সেটি প্রায় 1.2 কিলোমিটার নিচে গিয়ে আঘাত করে উপত্যকায়। এখন কল্পনা করুন, একসঙ্গে বিপুল পরিমাণ বরফ, পাথর আর মাটি এত উপর থেকে একটি সরু পাহাড়ি নদীর উপর এসে পড়েছে। এরপর শুরু হয় এক ধরনের চেইন রিয়াকশন। ধসে পড়া বরফ ও পাথর নদীর পানি ও মাটির সঙ্গে মিশে যায়। কোথাও সাময়িকভাবে পানির প্রবাহ আটকে যেতে পারে, আবার সেই বাধা ভেঙে গেলে একসঙ্গে বিপুল পানি নিচের দিকে ছুটে আসে। আর নামতে নামতে সেই স্রোত আবারও মাটি, পাথর, গাছ এবং ধ্বংসাবশেষ নিজের সঙ্গে নিয়ে যায়। ফলে এটি আর শুধু পানি থাকে না, এটি হয়ে ওঠে অত্যন্ত ভারী এবং শক্তিশালী একটি ডেব্রিস ফ্লো, অনেকটা তরল কংক্রিটের মতো। এই প্রবাহ প্রথমে লেন্দে খোলা নদীতে আঘাত করে, সেখান থেকে ভোতে কষি হয়ে ত্রিশূলী নদীর দিকে নেমে আসে। গবেষকদের হিসাবে কোথাও কোথাও মাত্র আধা ঘন্টার মধ্যে নদীর পানি প্রায় 9 মিটার পর্যন্ত বেড়ে যায়। এই কারণে মানুষকে প্রস্তুত হওয়ার প্রায় কোনো সময়ই দেয়নি এই বন্যা। ঘরবাড়ি, রাস্তা, সেতু, বাজার ও জলবিদ্যুৎ প্রকল্প মুহূর্তের মধ্যে ক্ষতিগ্রস্ত কিংবা ভেসে যায়। তাহলে কি জলবায়ু পরিবর্তনের কারণেই গ্লেসিয়ারটি ভেঙেছে? এখানে উত্তরটা একটু সতর্কতার সঙ্গে দিতে হবে। এই একটি নির্দিষ্ট গ্লেসিয়ার ধসের সরাসরি কারণ হিসাবে এখনই ক্লাইমেট চেঞ্জকে নিশ্চিত করছেন না বিজ্ঞানীরা। তবে দুর্ঘটনার আগের 24 ঘন্টায় ওই এলাকার অনেক তুষার দ্রুত গলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আর আমরা এটাও জানি, হিমালয় অঞ্চলে তাপমাত্রা দ্রুত বাড়ছে। তাপমাত্রা বাড়লে শুধু বরফই গলে না, পাহাড়ের ভেতরে দীর্ঘদিন জমে থাকা ফ্রোজেন গ্রাউন্ড বা পার্মাফ্রস্টও দুর্বল হতে পারে। এই বরফ জমা মাটি অনেক সময় পাহাড়ের পাথর ও বরফকে একসঙ্গে ধরে রাখার আঠার মতো কাজ করে। সেটি দুর্বল হলে পাহাড়ের ঢাল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তবে ঠিক কোন বিষয়টি এই বিশেষ ধসের শেষ ট্রিগার ছিল তা জানতে আরও গবেষণা প্রয়োজন। এই মুহূর্তে তাই সবচেয়ে জরুরি কাজ হচ্ছে নিখোঁজ মানুষদের খুঁজে বের করা এবং দুর্গত এলাকায় পৌঁছানো। পাহাড়ি এলাকায় এই ধরনের বিপর্যয়ের আরেকটি সমস্যা হলো, প্রথম ধসের পরও বিপদ শেষ হয়ে যায় না। নদীর কোথাও নতুন করে পাথর ও বরফ জমে পানি আটকে থাকলে পরে আবারও আকস্মিক ঢল নামতে পারে। নেপালের এই দুর্ঘটনা আমাদের একটি বিষয় আবার মনে করিয়ে দিল, হিমালয়ের গ্লেসিয়ার শুধু দূরের কোনো জমাট বরফের পাহাড় নয়। এই বরফ, পাহাড় ও নদীর মধ্যে তৈরি হওয়া সামান্য পরিবর্তনও কয়েক মিনিটের মধ্যে নিচের জনপদের জন্য ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে। আর এবারের ঘটনা দেখিয়ে দিল, কখনো কখনো পাহাড় ভাঙার শব্দ এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে প্রথমে আমরা সেটিকে ভূমিকম্প বলেও ভুল করতে পারি।